অফলাইনে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপটি করে দেখাবো। আপনারা দেখুন, এখানে প্রথমেই লেখা আছে প্রতিটি বিভাগে টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এটি আমাদের সকলের নজর দেওয়া দরকার, কারণ এখানে লেখাই আছে প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। পরিবারের প্রধানের নাম, এখানে পরিবারের প্রধান ধরা হয়েছে সাগর মণ্ডল। পরিবারের প্রধান সাগর মণ্ডল। আমরা এখানে যদি 5 জনকে মনে মনে ধরি, প্রথমটা সাগর মণ্ডল পরিবারের প্রধান। পরিবারের প্রধান সাগর মণ্ডল, প্রথমটা সাগর মণ্ডল। পরেরটা সাগর মণ্ডলের স্ত্রী কল্পনা মণ্ডল, তারপরেরটা ছেলে, তারপরেরটা মেয়ে, তারপরেরটা ওনাদের ছেলে। তার মানে 3 ছেলে মেয়ে এবং সাগর মণ্ডল ও কল্পনা মণ্ডল। এবার এখানে সাগর মণ্ডল পরিবারের প্রধান, তার জন্ম তারিখ একটা আমি লিখে নিয়েছি। পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ, আর নামটা অবশ্যই হবে আধার কার্ড অনুযায়ী। পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ। তারপরে পরিবারের প্রধানের আধার নাম্বার একটা আমি নিজের মতো লিখেছি, সেটা তোমরা তোমাদের আধার কার্ডে যা থাকবে সেটা তোমরা তাই দেখে দেখে লিখবে। এইখানে 5 নম্বরে আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। এটা কিন্তু ডিজিটাল কার্ড এখন প্রত্যেকের আছে, আর ডিজিটাল কার্ডের এই যে নাম্বার, এটাও মোটামুটি সবার থাকে, কিন্তু সেটা কার্ডে থাকে না, সেটা অনলাইনে যাচাই করে লিখতে হবে। সেটা কিভাবে লিখবে সেটা আমি পরের ভিডিওতে জানিয়ে দেব। এখানে অনেকে দেখছি ডিজিটাল কার্ডের যে PHH দিয়ে নাম্বারটা থাকে সেটা অনেকেই লিখছে, কিন্তু এখানে কেউ সেটা লিখবে না, কারণ এখানে ডিজিটাল কার্ডের পারিবারিক যে আইডি সেটা লাগবে। আচ্ছা, পরেরটা আছে দেখো ওদের সদস্য সংখ্যা কটা? 5 জন ধরেছি। প্রথম জন ছিল সাগর মণ্ডল, পরেরটা কল্পনা মণ্ডল তার স্ত্রী, পরেরটা আছে তার ছেলে, পরের দুটো আছে আরেকটা মেয়ে আরেকটা ছেলে। ঠিক তার নিচে আছে ঠিকানা। এখানে একটি ঠিকানা লিখে নেবে, যেভাবে লেখা সেভাবে লিখবে। ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন দেওয়ার পরে এটা স্থায়ী ঠিকানা হবে, তাই লিখবে। পরেরটা যোগাযোগ নাম্বার মানে ফোন নাম্বার, এটা সেই নাম্বারটাই দেবে যেটা আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে। যেটা আধার কার্ডের সঙ্গে যুক্ত নেই সেটা কিন্তু দেওয়া যাবে না। এবার নিচে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পারিবারিক সদস্যের। পরিবারের প্রধান, আগে বলেছিলাম পরিবারের প্রধান সাগর মণ্ডল। সদস্য 1 কল্পনা মণ্ডল, মানে ওনার স্ত্রী, তার জন্ম তারিখ, লিঙ্গ এবং এখানে সম্পর্ক ওয়াইফ বা স্ত্রী। বাংলায় যদি লেখে তাহলে স্ত্রী, ইংরেজিতে হলে ওয়াইফ। এখানে আধার নাম্বারটা অবশ্য আধার কার্ড দেখে দেখে লিখে দেবে। এখানে দেওয়া আছে অন্নপূর্ণা যোজনার তথ্য আবেদন করা হচ্ছে। সাগর মণ্ডল পাবেন না, তাই ওনার পাশে হ্যাঁ টিক মারা যাবে না, একমাত্র কল্পনা মণ্ডলের পাশে টিকটা দেওয়া যাবে। সদস্য 2 আছে সম্রাট মণ্ডল, তার বয়স, তার লিঙ্গ পুরুষ, সেটা লেখা আছে। আর এখানে আরেকটি কথা উল্লেখ করা আছে, 5 বছরের কম বয়স হলে আধার নম্বরের জায়গায় NA চিহ্নিত করুন, মানে সেখানে আধার কার্ডের নাম্বার লেখার কোনো দরকার করে না, আধার কার্ডের নাম্বার সেখানে লিখতেই হবে না। পরেরটা দেখো, পরের পেজে দেওয়া আছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, সন মানে পুত্র, কেউ যদি বাংলা লেখে তাহলে শুধু পুত্র, ইংরেজিতে হলে সন।
তারপর নিচে আধার নাম্বার দেখে দেখে সুন্দরভাবে আধার নাম্বারটা লিখে দিতে হবে। সুমি মণ্ডল 3 নম্বর সদস্য, মানে ওনার মেয়ে, সেটা সুমি মণ্ডল। সুমি মণ্ডলের নাম, তারপরে জন্ম তারিখ, লিঙ্গ এবং তার সঙ্গে নামের পর জন্ম তারিখ, লিঙ্গ লেখার পরে তারপরে সম্পর্ক কী হবে, ডটার বা কন্যা, মানে ওই যে প্রধান ছিল তার ডটার, মানে সাগর মণ্ডলের কন্যা। তারপর নিচে আধার কার্ডের নাম্বার, পরে সদস্য নম্বর 4 সবুজ মণ্ডল, এটা আরেকটি সন্তান, সেটা 2022 সালের জন্ম তারিখ, তারপর লিঙ্গ যা হবে তাই। এইখানে আধার কার্ড যেহেতু তার বয়স 5 বছরের কম, আধার কার্ডের জায়গায় NA লিখতে হবে। আর এখানে যে হ্যাঁ দেওয়া আছে এগুলা একটাতেও ঠিক হবে না, কারণ এগুলা ছবি বাচ্চা, এরা পাবে না। আর অবশ্যই 5 বছর যদি কম হয় সেখানে আমাদেরকে না লিখতে হবে, কারণ এখানে আগেই উল্লেখ করা আছে 5 বছরের বয়সের যদি কম হয় তাহলে আধার কার্ডে ওখানে NA বা না চিহ্নিতকরণ করতে বলা হয়েছে, তাই আমি NA লিখে দিলাম। পরেরটা দেওয়া আছে পারিবারিক ব্যাংকের ডিটেলস। পরিবারের যে প্রধান মানে সাগর মণ্ডল, তার ব্যাংক যে নামে আছে সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা আমি একটা নিজের মতো লেখা আছে। পরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, তারপরে নিচে লিখতে হবে IFC কোড লিখবে। আর অবশ্য যে ব্যাংকের অ্যাকাউন্টটি DBT লিঙ্ক করা আছে সেটি এখানে লিখতে হবে, অন্যথায় টাকা কিন্তু পাওয়া যাবে না। পরেরটা কল্পনা মণ্ডলের লেখা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লেখার নিচে অ্যাকাউন্ট নাম্বার, আমি অ্যাকাউন্ট নাম্বারটা লিখিনি, যেনারা যেভাবে পারবেন ব্যাংকের বই দেখে লিখে নেবেন। IFC কোডও আমি সেরকমভাবে লিখি না, আমি কিছু স্টার দিয়ে রেখেছি, কারণ এটা আমি র্যান্ডমলি আমার ধরা, তাই আমি সেগুলো লিখিনি। ঠিক একইভাবে সদস্য 2-এ ব্যাংকের নাম IFC কোড, আবার সদস্য 3-তে ব্যাংকের নাম IFC কোড, চতুর্থতে যদি থাকে তাহলে তাদের ব্যাংকের নাম এবং IFC কোড লিখে দিবে। পরেরটা আছে এপিক নাম্বার। এপিক নাম্বার এখানে লিখে দিবে, যা হবে ভোটার কার্ড দেখে এপিক নাম্বারটা লিখবে, উপরে লেখা থাকে কোনোটাই STP JDUY, আমি এখানে JDUY দিয়ে একটা লিখলাম। আর এখানে বিধানসভা 70 নম্বর রেজিনগর আর অংশ 55 লেখা আছে। আমি এটা আমার মতো লিখেছি, তোমাদের যেটা হবে সেটা লিখবে। তোমাদের যে ভোটার কার্ড আছে ভোটার কার্ড দেখে দেখে সুন্দরভাবে এটি পূরণ করবে। তারপরে আমরা নিচের দিকে দেখছি বিভাগ 12, সেখানে আছে মানে কোন ক্যাটাগরি, সংরক্ষিত না OBC ST, যেটা হবে সেটা ঠিক মারবে। এখানে বেশিরভাগ সবাই এখন UR হবে বা অসংরক্ষিত হবে প্রথমটা, কারণ এখানে অনেকই বাদ গিয়েছে। আপনার ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ। যদি না থাকে না, যদি হ্যাঁ হয় কী ধরনের কার্ড, PHH না অন্য কিছু, যেটা হবে সেটা দিবেন। একটি রেশন দোকান থেকে মাসিক মাল তুলছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপরে বাড়ির ধরন, বাড়ির 3-এর বেশি বাড়ি থাকলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। জমির মালিকানা, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। এটা একটি বড় সমস্যা হবে, কারণ গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রে দেখা যায় সবার পরিবার আলাদা, কিন্তু তাদের হয়তো জায়গা জমি সেই মতো ভাগাভাগি হয়নি, বা ভাগাভাগি হলেও তাদের প্রত্যেকের মানে সেটা রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রি হয়নি, বা অনেক মামলা অনেক কিছুই চলছে। ভাগ বাটোয়ারার যে সমস্যা থাকে সেটা প্রতি বাড়িতেই প্রায় এই সমস্যা আছে। তাই হয়তো পরিবার সবার আলাদা হবে, কিন্তু সেখানে প্রতিজনের কাছে আলাদা করে কোনো দলিল নেই। হয়তো দলিল আছে, কিন্তু সেটা হয়তো তার দাদু বা তার বাবার নামে এখনও হয়ে আছে, এখনও ভাইদের মধ্যে ভাগাভাগি সেটা হয়নি। এই সমস্যাটা গ্রামাঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রেই এটা হবেই। গ্রামাঞ্চলে না, শহরাঞ্চলেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এটা হবে। কারণ আমরা দেখেছি ভাগাভাগিটা হলেও তার যে দলিলপত্র তৈরি করা বা প্রতিজনের নামে রেকর্ড তৈরি করে দেওয়া, এটা খুব সহজে হয় না, এটা অনেক বছর পর হয়।
তাই এটা মোটামুটি প্রায় জনের হয়তো সমস্যা হবে। তারপরে পরের পেজে দেখা যাক। পরের পেজে এখানে আছে যে যদি জমিটা থাকে শতকরায় কত বা কত শতক সেটা এখানে লিখতে হবে। শতক যত শতক হবে সেটা এখানে লিখে দেবে। সবার হয়তো রেজিস্ট্রি কাগজ নাও থাকতে পারে, যদি দলিল থাকে দলিল দেখে সেটা লিখে দিতে হবে। এখানে দলিলে যেটা আছে সেটাই লিখে দেওয়া ভালো। তার নিচে আছে গাড়ি, 4 চাকা গাড়ি আছে কিনা, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে না। যদি গাড়ি থাকে সেটা কি ধরনের গাড়ি সেটাও উল্লেখ করতে হবে, বা কয়টি গাড়ি সেটা উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। এবং গাড়ি যদি জিপ গাড়ি, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত এরকম কিছু হয় তাদের মডেল নাম্বারটাও এখানে লিখতে হবে। মডেল নাম্বারটা লিখতে হবে এখানে, যদি থাকে তবে লিখবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা যদি থাকে তাহলে লিখবে। এটা অনেকের ক্ষেত্রে হয়তো থাকবে না, যদি থাকে তাহলে এটা লিখতে হবে। আর স্বাস্থ্য বিমাটা কী ধরনের, সরকারি না বেসরকারি সেটাও উল্লেখ করতে হবে। আয়, কোনো সদস্য কি আয়কর পেশাগত, যদি দেই হ্যাঁ হলে হ্যাঁ, পেশাগত যদি কর প্রদান করে তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি কেউ না দেয় তাহলে এটা যারা ব্যবসা বাণিজ্য বেশি করে তাদের ক্ষেত্রে এটা দেই। এবার প্যান কার্ড, যদি পরিবারের সদস্যদের সবার প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডগুলো লিখে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে সবার নাম লিখে দিতে হবে। যেমন পরিবারের প্রধান সাগর মণ্ডল, তার প্যান কার্ড নম্বর, সদস্য নম্বর 1-এর প্যান কার্ড নাম্বার, তারপরে নাম, প্যান কার্ড নাম্বার এখানে লিখে দিতে হবে। এইভাবে পরের পেজেও এভাবে পূরণ করতে হবে। পরে আছে কর্মসংস্থানের ধরন। পরিবার প্রধান কী ধরনের কর্মসংস্থান করেন, এখানে অনেক অপশান আছে। যেটা হবে যদি কেউ কারিগর, শিল্পী বা কৃষক হয় তাদের সেটা, বা পার্ট টাইম জব করে সেটা, বা যদি বেতনভুক্ত কোনো হয় সেটাও। পরিবারের সদস্য 1, 2 এভাবে তারা কি কাজ করে সেটা এখানে উল্লেখ করতে হবে। যাই হবে সেখানে টিকমার্ক দিতে হবে। অবশ্যই যদি কোনো কিছুই না করে সেখানে আমাদের অন্যান্য যে অপশানটা আছে সেটা দিতে হবে, বা বেকারও দেওয়া যেতে পারে। যে একদমই কিছু করে না তার ক্ষেত্রে বেকারও দেওয়া যাবে, কারণ এটাও একটা অপশানে দেওয়া আছে। তাই আমার মনে হয় বেকারটা দিলেও ক্ষতি হবে না। পরের পেজেও ঠিক এইভাবে আছে 5 নম্বর সদস্য পর্যন্ত যত দূর আছে, যদি 5টা থাকে 5টা অবধি লিখতে হবে, যদি 5টা না থাকে যতটুকু আছে ততটুকুই। পরে আছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এখানে প্রাপ্তবয়স্ক উল্লেখ করা আছে, মানে ছোট বাচ্চাদের এখানে লেখার কোনো দরকার নেই। তাই প্রাপ্তবয়স্ক এখানে 2 জন লেখা আছে। যে আমাদের প্রধান যেটা এখানে লেখা আছে, প্রধান পরিবারের যে প্রধান সাগর মণ্ডল, তার এখানে গ্র্যাজুয়েশন শিক্ষিত, গ্র্যাজুয়েশন ডিগ্রিটা লেখা আছে, মানে শেষ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন। কেউ বাংলাও লিখতে পারো স্নাতক, যদি ইংরেজিতে লিখো গ্র্যাজুয়েশন, বা যা যা হবে সেটা। তার নিচে সদস্য 1 এখানে শিক্ষিত, কি শিক্ষিত, হায়ার সেকেন্ডারি বা এইচএস এটা লিখতে হবে, এবং তার সঙ্গে ডকুমেন্টসও দিতে হবে। পরের পেজ আছে কোনো সদস্য কি কোনো সাংগঠনিক পদ বা বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এরকম পদে আছেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ, এটা বেশিরভাগ ক্ষেত্রে না হবে, কারণ হাতে গোনা কিছু আমাদের সাংসদ এবং বিধায়ক আছেন। তারপরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি পেনশন পান অবশ্যই সেটাই হ্যাঁ দিবে, না যদি না হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এটা নাই হবে, কারণ চাকরি করেন না। পরেরটা জিএসটি প্রদান করেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। এখানে পরে আছে পারিবারিক আয়, এখানে 1,20,000 লেখা আছে। আমার মতে বেশি না লেখাই ভালো, কারণ 2.5 লাখের বেশি হলে সমস্যা। সিএ এর আবেদন বর্তমান যদি না থাকে তাহলে কোনো এখানে প্রযোজ্য নয়, টিক দিতে হবে। পরের পেজে এখানেও 5 অবধি অপশান আছে। যদি সিএতে আবেদন না করে থাকে, এই দেশের নাগরিক হয়, তাহলে প্রযোজ্য নয় টিক। কৃষাণ ক্রেডিট কার্ড, বা যদি শিল্প ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড থাকে তাহলে ক্রেডিট কার্ডের নাম্বার, তারপর আইডির সংখ্যা, সমস্ত কিছু এখানে লিখতে হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না, অনেকের আছে হয়তো, যাদের আছে তারা লিখবে, যাদের নাই তাদের কোনো লেখার দরকার নেই, কারণ এটি শুধুমাত্র পরিবারের যে প্রধান তার পাশে একটি ছোট্ট করে NA না লিখলেই চলবে। তাই আমার মতে যাদের একদমই নেই তারা শুধুমাত্র NA লিখে দিবে। পরে নিচের দিকে আছে যদি এশায়ারে 2016
নাম বাদ পড়ে তাহলে কি এখানে প্রযোজ্য নয়। যদি বাদ না পড়ে তাহলে এখানে প্রযোজ্য না। আর যদি বাদ পড়ে তাহলে বাদ হাঁয়ে টিক দিতে হবে এবং হাঁয়ে টিক দেওয়ার পরে তাদের যে মামলার যে বিবরণ সেটাও দিতে হবে। এখানে পরপর সব দেওয়া আছে সদস্যদের সংখ্যা। যদি কোনো সদস্য বাদ যায় তাহলে তাদের লিখতে হবে। পরে আছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবার সকল শিশু। এখানে শিশুদের নাম হবে, কোনো প্রাপ্তবয়স্কের নাম হবে না। ওদের সন্তানদের নাম হবে যারা স্কুলে পড়ে। যদি না পড়ে তাদের লেখার দরকার নেই, যারা ভর্তি হয়নি তাদের লেখার দরকার নেই। এখানে প্রথম লেখা আছে সম্রাট মণ্ডল, তারপরে মানে ওদের ছেলে সুমি মণ্ডল, ওদের ছেলে কোন স্কুলে পড়ে সেটাও লেখা আছে। যে যে স্কুলে পড়ে সেটা সেই স্কুলের এখানে লিখতে হবে। আর যদি কেউ অন্যান্যতে টিক মারে তাহলে অন্যান্য টিক মারলে অবশ্যই উল্লেখ করতে হবে যে ওপেন স্কুলিং না হোম স্কুলিং। যদি ওপেন হয় ওপেন, আর যদি হোম হয় হোম স্কুলিং, অবশ্যই সেটা উল্লেখ করে দিতে হবে। যদি হোম হয় হোম লিখবে, যদি ওপেন হয় তাহলে ওপেন লিখে দিবে। বাংলাতেও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। আমি বাংলায় লিখে রাখলাম, কেউ যদি ইংরেজিতে লিখো তাও হবে। পরের পেজে আছে, পরের পেজে এখানে বিশেষ কিছু নেই, এখানে শুধু টিক মারলেই হবে। উপরে যদি সরকারি হয় বিদ্যালয়, সেখানে যেটা যে ওরকম হবে, যে স্কুলে পড়ে সেই স্কুলে টিক মার। তারপর টিকাকরণ, শিশুদের কি টিকাকরণ হয়েছে? যদি শিশুদের টিকাকরণ হয় তাহলে হাঁয়ে টিক, যদি না হয় না টিক। এখানে ম্যাক্সিমাম টিকাকরণ হয় তাই হাঁয়ে টিক হবে। এখানে ডিবিটি লিঙ্কে কোনো টাকা পাচ্ছেন কোনো প্রকল্পে? যদি না হয় না, হ্যাঁ হলে হ্যাঁ। এটা বেশিরভাগ ক্ষেত্রে না হবে, কারণ এখন লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা সেটা প্রায় সকলেরই বন্ধ আছে। তাই কোনো ভাণ্ডারের টাকা, কোনো প্রকল্পের টাকা যেহেতু পায় না, তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নাই হবে। পরের পেজে যদি প্রকল্প কেউ সদস্য 1, সদস্য 2 কেউ যদি পেয়ে থাকে তাহলে প্রত্যেকের ঘরে কি ধরনের পায় সেটা লিখতে হবে। যদি না পায় না এর ঘরে টিক দিয়ে আর কোথাও কিছু লেখার দরকার নেই। যদি হ্যাঁ হয় তখন পাশেরগুলো লিখতে হবে, যে কোন প্রকল্প পায় কোন প্রকল্প পায় না, সমস্ত কিছুই লিখতে হবে। এখানে সবাই সব ঘরগুলোতে এরকমই আছে, তাই সবাই না এ টিক মেরে এখানে করলেই শেষ। পরে আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত। যদি সম্মত হয় টিক দিতে হবে, অবশ্যই একটা টিকই দিতে হবে। এটা 12 পেজের মানে প্রায় শেষ পেজের এটি অংশ। পরে একটি স্বাক্ষরের জায়গা আছে, সেটাই স্বাক্ষর পরিবারের প্রধানকেই করা উচিত, যেহেতু প্রধানের নামেই সব কিছু এখানে উল্লেখ করা আছে। আর নিচে যেটা আছে শুধুমাত্র সরকার ব্যবহারের জন্য, এটাই কেউ কিচ্ছু লিখবে না, কারণ এটা শুধুমাত্র সরকারই ব্যবহার করবে। এটা তাই ফাঁকা বা শূন্যস্থান ছেড়ে দিতে হবে, এখানে কিছু লেখা যাবে না। এটা শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য, তিনারাও লিখবেন। পুরো ফর্ম ফিল আপটি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম, তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।